চীন সফরে কি পেলেন ট্রাম্প? ট্রাম্প না শি, কার লাভে পাল্লা ভারী? জানাবো পরমাণু ইস্যুতে অপেক্ষা শেষ হলো ইরানের। এরপর থাকছে ইসরায়েলের অন্যতম শক্তি ভেঙে পড়ছে, সেনাবাহিনী নিয়ে বিপদে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চীন সফরে কি পেলেন ট্রাম্প? ট্রাম্প না শি, কার লাভের পাল্লা ভারী? বিশ্ব রাজনীতির এক উত্তাল সময়ে চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সফর ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। বৈশ্বিক বাণিজ্যে গতি ফিরবে, বন্ধ হবে ইরান যুদ্ধ। কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন, তখন সেই প্রত্যাশার বেলুন অনেকটাই চুপসে গেছে। ইরান যুদ্ধের কোনো দৃশ্যমান অগ্রগতি করতে পারেননি ট্রাম্প। বড় কোনো চমক নেই বাণিজ্য ইস্যুতেও। অথচ সফরের পুরোটা সময় জুড়েই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশংসা করে গেছেন ট্রাম্প, যে কারণে অনেকেই এখন প্রশ্ন তুলছেন, শির এত প্রশংসা করে চীন থেকে কি নিয়ে ফিরছেন ট্রাম্প? প্রায় 1 দশক আগে 2017 সালের শেষবার যখন বেজিং সফর করেছিলেন ট্রাম্প, তখন তার অর্জনের ঝুড়ি ছিল পূর্ণ। সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার আগেই $250 বিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তির ঘোষণা দিয়েছিলেন তিনি। 300টি বোয়িং বিমান কিনতে চুক্তিবদ্ধ হয়েছিল চীন। কিন্তু এবার ট্রাম্প কেবল জানিয়েছেন চীনের সঙ্গে অনেক ব্যবসায়িক চুক্তি হয়েছে, তবে সেই চুক্তিগুলো কি তা পরিষ্কার করেননি। এছাড়া 200টি বোয়িং বিমান ও মার্কিন তেল কেনার ব্যাপারে চীনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন ট্রাম্প। যদিও এ বৈঠকের আগেও ধারণা করা হচ্ছিল প্রায় 500টি বিমান কিনতে পারে চীন। সে তুলনায় এই সংখ্যা অর্ধেক না হওয়ায় বোয়িং এর শেয়ারেও বড় পতন হয়েছে। এক ধাক্কায় 4.1% কমে গেছে বোয়িং এর শেয়ার মূল্য। গত 1 দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক লড়াই ও সর্বশেষ ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে বেজিং এখন অনেকটাই আত্মনির্ভরশীল। যুক্তরাষ্ট্রের উপর এখন আর সেই অর্থে নির্ভরশীল নয় চীন। মাঝের সময়টাতে এমন সব দেশীয় প্রতিযোগী প্রতিষ্ঠান তৈরি করেছে বেজিং, যারা অ্যাপল ও টেসলার মতো খ্যাতনামা ব্র্যান্ডগুলোকে টেক্কা দিতে পারে। আর এসবই শি জিনপিংকে আলোচনার টেবিলে দর কষাকষিতে এগিয়ে রেখেছিল। ফলে কোনো ইস্যুতেই ট্রাম্পকে খুব একটা ছাড় দেননি সে। চীন সফরের মাধ্যমে ইরান যুদ্ধের কারণে হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন ট্রাম্প। উল্টো তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে নাক না গলাতে সফরের প্রথম দিনেই ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন সে। অন্যদিকে ইরান যুদ্ধ নিয়েও চীনের কাছ থেকে স্পষ্ট কোনো সহায়তা পাননি ট্রাম্প, যার প্রমাণ শুক্রবার 2 নেতার বৈঠকের ঠিক আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বেজিং জানায় এই সংঘাতের কোনো প্রয়োজন ছিল না এবং এটি চলারও কোনো কারণ নেই। এতেই পরিষ্কার ট্রাম্পের ঝামেলায় নিজেকে জড়াবেন না সে। জানাবো পরমাণু ইস্যুতে অপেক্ষা শেষ হলো ইরানের। পশ্চিমাদের অসহনীয় আধিপত্যবাদে চিরে চাপটা হয়ে বহু দেশের মানুষেরা একবার হলেও ভেবেছেন যুক্তরাষ্ট্রকে এবার থামানো দরকার। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? তাই তো যখন পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় দেশ ইরান বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তখন সবাই দেশটিকে মধ্যপ্রাচ্যের নায়কের আসনে বসিয়েছে আর মনে প্রাণে চেয়েছে দেশটির হাতে আসুক পশ্চিমাদের জম সেই পারমাণবিক মারণাস্ত্র। সেই চাওয়া কিংবা অপেক্ষার দীর্ঘ পর্ব কি এবার ঘুচতে চলেছে? যে প্রশ্নটি বহু বছর ধরে শুধু গুঞ্জন ছিল, সেটি এবার যেন প্রকাশ্যে এনে দিল ইরান। ইরান থেকে এসেছে এমন এক বার্তা যা শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো ভূ রাজনীতিকে। ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা সরাসরি বলেছেন, দেশটির উপর আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে পারে ইরানের বিকল্প সিদ্ধান্ত। শুনতে হয়তো প্রযুক্তিগত শব্দ, কিন্তু বাস্তবে এই 90% কথাটাই আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর সংকেতগুলোর একটি। কারণ বিশেষজ্ঞরা বলছেন এই পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে
পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়া। পরমাণু বিতর্কের আগুন বাড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রাজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইরানের উপর আবার হামলা হলে ইউরেনিয়ামের 90% সমৃদ্ধকরণ আমাদের বিকল্প হতে পারে। বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। মাত্র একটি বাক্য, কিন্তু এই একটি বাক্যের মধ্যেই যেন লুকিয়ে আছে বহু বছরের সংঘাত, নিষেধাজ্ঞা, হামলার ভয় আর প্রতিশোধের ইঙ্গিত। কারণ এতদিন ইরান বরাবরই বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা আর বৈজ্ঞানিক উন্নয়ন, এই ছিল তেহরানের আনুষ্ঠানিক ব্যাখ্যা। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তাহলে হঠাৎ 90% কেন? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় এই মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ওপেন রেডের খুব কাছাকাছি। অর্থাৎ এটি আর শুধু বিদ্যুৎ কেন্দ্র চালানোর প্রযুক্তি নয়, এটি শক্তির ভাষা, এটি ভয় দেখানোর ভাষা। এটি হয়তো এমন এক বার্তা যেখানে ইরান বলতে চাইছে, আমরা আর থামবো না। বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনা ইরানকে আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে নিয়ে গেছে। বিশেষ করে ইসরায়েলের ধারাবাহিক হুমকি আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আলোচনা তেহরানকে এখন পাল্টা শক্তি প্রদর্শনের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগ। কারণ ইরান যদি সত্যি 90% সমৃদ্ধকরণের পথে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। ইরানের কেবল শীর্ষ নেতৃত্ব নয়, একেবারে সর্বোচ্চ নেতাও এবারে প্রয়োজনে পরমাণু মরণাস্ত্র তৈরিতে সবুজ সংকেত দিয়েছেন। আর এরই মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের এই অদম্য ঘোড়া বোধহয় নিজেদের নাম লেখাতে চলেছে পরাশক্তির শক্তিশালী তালিকায়। তবে কি এতকালের চিরাচরিত যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকি দিল ইরান? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনিও এবারে সেই কাঙ্ক্ষিত ঘোষণা দিয়ে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেই বার্তায় খামেনি বলেন, ইরানের জনগণ যেমন নিজেদের স্থল, আকাশ ও সমুদ্র সীমা রক্ষা করে, ঠিক তেমন ভাবেই তারা রক্ষা করবে দেশের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি। খামেনির ভাষণে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্রকে নিয়ে তার করা মন্তব্য। তিনি দাবি করেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতার মূল কারণই হচ্ছে মার্কিন উপস্থিতি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এতটাই দুর্বল যে তারা নিজেদের নিরাপত্তায় নিশ্চিত করতে পারে না। তাহলে তারা কিভাবে এই অঞ্চলের অন্য দেশগুলোর নিরাপত্তা দেবে? এখানেই থামেননি ইরানের সর্বোচ্চ নেতা। তিনি আরো বলেন, পারস্য উপসাগরে ভবিষ্যৎ হবে এমন এক ভবিষ্যৎ যেখানে যুক্তরাষ্ট্রের কোনো উপস্থিতি থাকবে না, বরং এই অঞ্চলের দেশগুলোর উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিজেদের হাতেই গড়ে উঠবে। আর ঠিক এই জায়গাতেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি ইরান এখন প্রকাশ্যেই মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়ার রাজনৈতিক ও সামরিক বার্তা দিচ্ছে? কারণ ভাষণের এক পর্যায়ে খামেনি বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর ঘিরে থাকা দেশগুলোর সঙ্গে ইরানের রয়েছে এক অভিন্ন অদৃষ্ট। কিন্তু হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা বিদেশি শক্তিগুলোর এখানে কোনো জায়গা নেই। এমনকি তিনি আরো কঠোর ভাষায় বলেন, এই বিদেশিদের জায়গা পারস্য উপসাগরের পানির উপর নয়, বরং পানির নিচে। বিশ্লেষকেরা বলছেন, খামেনির এই বক্তব্য কেবল রাজনৈতিক ভাষণ নয়, এর মাধ্যমে তেহরান একদিকে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিচ্ছে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোকে নতুন এক আঞ্চলিক জোটের ইঙ্গিতও দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সব হিসাব নিকেশে পানি ঢেলে ইরান একের পর এক কঠোর হুঁশিয়ারি দিয়েই যাচ্ছে। অবস্থা এমন, মধ্যপ্রাচ্যে ইরানের হুঙ্কারে যুক্তরাষ্ট্র যেন ভিজে বেড়াল হয়ে গেছে। না পারছে পাল্টা হুমকি দিতে, না পারছে সরাসরি হামলা করতে। কারণ ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ঘরে বড় সর্বনাশ ডেকে এনেছে। আর এবারে জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র একটাও ভুল করে, তবে দাঁতও ভাঙা জবাব অপেক্ষা করছে। তাদের জন্য যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ বাড়ালেই ইরান নরম হবে, কিন্তু এবার ইরান যেন উল্টো বার্তাই দিল। যুদ্ধ চায় না, তবে যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে দাঁতও ভাঙা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে প্রতিদিনই সামনে আসছে ইরানের করা অবস্থান।
এবারে তার রেশ ধরে কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি আবার কোনো আগ্রাসনের পথে হাঁটে তাহলে এমন জবাব দেওয়া হবে যা ভুলতে পারবে না প্রতিপক্ষ। ইসরায়েলের অন্যতম শক্তি ভেঙে পড়ছে, সেনাবাহিনী নিয়ে বিপদে নেতানিয়াহু। ইসরায়েলি সেনা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর রিজার্ভ বাহিনী। ছোট ভূখণ্ড ইসরায়েলে নিয়মিত সেনাবাহিনীর বাইরে রিজার্ভ সেনা আছে 7.5 লাখ। যুদ্ধ পরিস্থিতি দেখা দিলেই এদের মোতায়েন করা হয়। ইসরায়েল শক্তির অন্যতম উৎস এই রিজার্ভ বাহিনী এবার ধ্বংসের মুখে। একদিকে গাজা, লেবানন ও ইরানকে ঘিরে বহুমুখী সামরিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ জনবল ঘাটতি ও বিতর্কিত নিয়োগ সংকট, সব মিলিয়ে ব্যাপক চাপে নেতানিয়াহুর দখলদার বাহিনী। ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ইফি দেফরিন জানিয়েছে, আরও অন্তত 15,000 অতিরিক্ত সৈন্য প্রয়োজন, যার বড় অংশ হতে হবে যুদ্ধক্ষেত্রে অংশ নিতে সক্ষম এমন সংকটের মধ্যেই। কট্টর অর্থোডক্স ইহুদিরা সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। একে ঘিরে রাজনৈতিক অচল অবস্থা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, আইডিএফ এর দীর্ঘদিনের সামরিক নীতির ভিত এখন ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে, আর সেই দুর্বলতার চাপ স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলের যুদ্ধ সক্ষমতায়। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকে উঠে আসে এই তথ্য। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিও আহরনোদ। সেনা নেতৃত্বের মতে, চলমান বহুমুখী সামরিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিয়োগ সংকট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইসরায়েলের সামরিক প্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, গাজা, লেবাননের হিজবুল্লাহ এবং ইরানকে কেন্দ্র করে দেশটি একাধিক ফ্রন্টে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে। যদিও এসব সংঘর্ষে আনুষ্ঠানিকভাবে কিছুটা বিরতি বা স্থবিরতা রয়েছে বলে দাবি করা হচ্ছে, তবে বাস্তবে সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বা আইনি বিতর্ক নয়, বরং মূল লক্ষ্য হওয়া উচিত শত্রু মোকাবিলা এবং সামরিক সক্ষমতা ধরে রাখা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।